সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার বললেন প্রধান উপদেষ্টা। প্রচারণার ভোটের গাড়ি উদ্বোধন, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। তারেক রহমানের আগমনে রাজনীতিতে নতুন ধারা বইবে আশা বিএনপি নেতাদের। ৩০০ ফিট এলাকায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, নিরাপত্তা জোরদার। তারেক রহমান ভোটার হবেন শনিবার বললেন সালাউদ্দিন। দেশে এবার ভোট উৎসব হবে, মন্তব্য সিইসির। পোস্টাল ভোটিংয়ে ব্যাপক সাড়া। ওসমান হাদি হত্যাকারীর অবস্থান শনাক্ত করা যায়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমান ফিরলে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস। ভোটের আগে ওসমান হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার, ঘোষণা আইন উপদেষ্টার। এবং খুলনা এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্তকোন্দর বলছে পুলিশ, সীমান্তের নিরাপত্তা জোরদার। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচন ও গণভোটের প্রচারণার ভোটের গাড়ি উদ্বোধন করে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেন, নির্বাচনে মানুষ ভয়কে জয় করেই ভোট দেবে। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। 12,76,00,000-এর বেশি ভোটারের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনে মনোনয়নপত্র তোলা থেকে শুরু করে 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণ আয়োজনে আর মাত্র বাকি 51 দিন। এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম আরও বেগবান করতে সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও দেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করবে। দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে খুন করা হয়েছে। মানুষ যে কোনো ভয়কে জয় করেই নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা। সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানা যায় দেখেছে। এ সময় নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও মনে করিয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। বিচ্ছিন্নতাভাবে ভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে দেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা। সবখানে এখন আলোচনায় তারেক রহমান। তরুণরা মনে করছে নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করবেন তারেক রহমান। অঙ্কন চৌধুরী রিপোর্ট। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। দীর্ঘ 18 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার রাজনীতির এই প্রাণ ভোমরার রাজকীয় আগমন হবে। বাংলাদেশের রাজনীতিতে আসবে নবজোয়ার। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি।
দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করলেও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সুদূর প্রসারী ভূমিকা রাখছেন তারেক রহমান। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিভিন্ন কর্মসূচিতে তার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছে। জনগণই সকল ক্ষমতার উৎস। পাশাপাশি তার নিয়মিত অংশগ্রহণ তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে দলের সব নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করেছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের মনে নতুন প্রত্যাশা জন্ম দিয়েছে। বাংলাদেশে আপমর জনগণকে নিয়ে তিনি যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, যে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, যেখানে মানুষ সবাই ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বহির্বিশ্বে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফেরার সাথে সাথেই বিএনপির মধ্যে যে জোয়ার, বাংলাদেশের গণমানুষের মধ্যে যে জোয়ার আসবে, ইনশাল্লাহ সেই জোয়ারই আমাদের আগামী দিনের বিজয়ের বার্তা বয়ে নিয়ে আসবে। এদিকে বিএনপি নেতাকর্মীরা বলছে তারেক রহমান দেশে ফিরলে আধুনিক ও প্রযুক্তি নির্ভর রাজনীতির নতুন ধারার সূচনা হবে। আগামী দিনে সকলকে নিয়ে একটি সুন্দর সার্বভৌমত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা একটি নতুন বাংলাদেশ আগামী দিন আমরা উপহার দেব। দেশের গতানুগতিক ধারাবাহিকতা উন্নত হবে এবং দেশকে তিনি গতিশীলভাবে উন্নয়নশীল হিসাবে গড়ে তুলবেন। তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে প্রবাসে থাকা নেতাকর্মীরাও। উনার নির্দেশ তো পালন করতেই হবে। সেই দায়িত্ববোধ থেকে আমরা হিথ্রো এয়ারপোর্টে না যেয়ে আমি উনার আসার আগে চলে আসছি, ঢাকাতেই চলে আসছি, যাতে কর্মসূচি পালন করব, দলকে অনুসরণ করব এবং নেতার আদেশ মেনে চলব। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে তার রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ। এই তরুণরাই গড়তে চান সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আগামী শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এদিকে দুপুরে তেজগাঁও ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে সিএসসি জানিয়েছেন সব শঙ্কা কাটিয়ে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। ভোট উৎসব হবে ফেব্রুয়ারির নির্বাচনে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার সোমবার দুপুরে পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট। পরিদর্শন শেষে সিইসি বলেন অত্যন্ত সুরক্ষিতভাবে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে ডাক বিভাগ। প্রথমবারই ভোটাররা যেভাবে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে, ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে, আরো কাভারেজ আরো বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। সিইসি বলেন দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষায় আছে, সময় যত যাবে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। এদিকে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেন আগামী 27 ডিসেম্বর তারেক রহমানের ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখেই করবেন। দেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জানিয়ে বিএনপির নেতা বলেন সরকারের দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন জেলায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী
আলতাফ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল হাসান বুখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সোমবার দুপুরে। এখন পর্যন্ত নড়াইল 1 আসনে 8 জন এবং নড়াইল 2 আসনে 6 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। ঝালকাঠিতে মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন জেএসডি মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ সোহেল। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান মিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে সোমবার সকালে। কক্সবাজার জেলায় 4টি আসন থেকে বিএনপির 4 জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 4 জন ও 1 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকারীদের এখনো অবস্থান শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ পর্যন্ত 10 জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে 20 জন গানম্যান দেওয়া হয়েছে। ঝর্ণা রায়ের রিপোর্ট। দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে প্রাধান্য পায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগামী নির্বাচন, বড়দিন এবং তারেক রহমানের দেশে ফেরা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে। এ সময় পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কিছু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতেন না ব্রিফিংয়ে। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় বড়দিনে আতশবাজি নিষিদ্ধের পাশাপাশি রাস্তা বন্ধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার সম্পাদক সহ 20 জনকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দিন ও 31st নাইটের কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর বাইরে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর 300 ফিটে দ্রুত গতিতে এগিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। নেতাকে স্বাগত জানাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে কর্মীরা। তারেক রহমানের আগমনে রাজনীতিতে এক নতুন ধারা বইবে বলেও মনে করছেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার অপেক্ষা মঞ্চের প্রধান অতিথির আগমনের। দীর্ঘ 18 বছর পর দেশের মাটিতে 300 ফিটের এই মঞ্চে ফের ধ্বনিত হবে গণতন্ত্রকামী তারেক রহমানের কণ্ঠে সেই স্লোগান, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 25 ডিসেম্বর দেশে ফিরেই 300 ফিটের এই মঞ্চে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করবেন তারেক রহমান। মঞ্চ নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে এখন ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। সবার প্রত্যাশা, তারেক রহমানের এই প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হবে দেশের মানুষ। আমাদের মঞ্চের কাজ প্রায় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে 24 তারিখ দুপুরের ভিতরে ইনশাল্লাহ আমাদের মঞ্চ পরিপূর্ণভাবে সমাপ্ত হবে এবং সুন্দরভাবে আমরা রেডি করে ফেলবো। ওনার প্রতি ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা ইনশাল্লাহ সেদিন দেখবেন এই এলাকায় জনসমুদ্রে পরিণত হবে। বিকেলে মঞ্চ তৈরির কাজ তদারকি করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় সরকারের পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে। শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা শঙ্কার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো
নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। সরকারের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা হচ্ছে? সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে পারবো না, তবে অসহযোগিতা নাই। এদিকে বসে নেই প্রবাসী বিএনপি নেতারাও। তারেক রহমানকে স্বাগত জানাতে অনেকেই ছুটে আসছেন দেশে। উনার নির্দেশ তো পালন করতেই হবে। সেই দায়িত্ববোধ থেকে আমরা হিথ্রো এয়ারপোর্টে না যেয়ে আমি উনার আসার আগে চলে আসছি, ঢাকাতেই চলে আসছি, যাতে কর্মসূচি পালন করব। আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানের দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। এক মাসের মধ্যে নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, না হলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে বিচার দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশে এইসব কথা বলেন ইনকিলাব মঞ্চের নেতারা। সেই সঙ্গে কাল বিকেল 3টায় শাহবাগে হাদি চত্বরে শহীদি শপথের ঘোষণা দেয় তারা। বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সোমবার বিকেল 3টায় রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চ সহ জুলাই সহযোদ্ধা ও ছাত্র জনতা। পরে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় শহীদ মিনারে যান তারা। এ সময় কেন এখনো ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনা যায়নি তা সরকারকে দ্রুত প্রকাশের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। প্রয়োজনে জড়িতদের খুঁজতে বিদেশি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বিচার নিশ্চিতে 1 মাসের সময় বেঁধে দেন নেতারা। সেই সঙ্গে কাল বিকেল 3টায় শহীদি শপথের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদি শপথ করবে বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বর ইনশাআল্লাহ। এ সময় ওসমান হাদির বড় ভাই জানা যায় জনসমুদ্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন 24 ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেফতার করতে হবে। হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় ইনকিলাব মঞ্চ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে, এমনটি নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। খুলনায় এনসিপি এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর্কোন্দল দিয়ে গুলি করা হয়েছে বলছে পুলিশ। এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্ত। সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গুলিবিদ্ধ মোতালেবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সিটি স্ক্যান করার জন্য নেওয়া হয় সিটি ডায়াগনস্টিক সেন্টারে। ওর কোনো শত্রু নেই, জানি যে আমার সন্তানের কোনো শত্রু নেই, ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে গেছে, আর কোনো শত্রু নেই। পাহারা দেওয়ার জন্য থাকতে হয়েছে। তখন উনি আমাকে যে বলতেছে যে এরকম আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, যে ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। উনি আমার কথা মতো উনি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিছে। 30 তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল, না আজকে আমার এই ঘটনা। ওনার ঘরে যারা আসে আমরা কাউকে চিনি না ভাই, আর আমরা তো এখানে থাকি না। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়। প্রথমে আমাদের কাছে পিওনি একটা কনফিউশন ছিল
যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। এদিকে এই ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি জনতার ভোট। সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের নীল জলে ঘেরা রাঙামাটি। প্রাকৃতিকভাবে শান্ত এই শহরের আড়ালে প্রতিনিয়ত চলে সংগ্রামের গল্প। দুর্গম যোগাযোগ আর অনিশ্চিত জীবনের মাঝেই এই অঞ্চলে লেগেছে ভোটের আমেজ। পাহাড়ের এই মানুষদের কাছে ভোট মানে শুধু ব্যালট নয়, নিরাপদ ভবিষ্যতের আশাও। রাঙামাটি থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশের সীমান্ত ঘেঁষা সবচেয়ে বড় লেক কাপ্তাই। এই লেকের বুকে আছে সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর নীল জল। দেখতে ঠিক যতটা শান্ত মনে হয় তার চেয়ে অনেক বেশি গল্প জমা আছে এই শহরে। আর এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে রাঙামাটির বাস্তবতা। পাহাড়ি রাস্তা কিংবা পানিপথে স্কুল, হাসপাতালে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। যেখানে বৃষ্টি নামলেই ভেঙে পড়ে রাস্তা, থমকে যায় জনজীবন। কখনো ভূমিধস, কখনো কর্মসংস্থানের অভাব। প্রতিদিনই নতুন করে সংগ্রামের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ক্ষুদ্র নিগোষ্ঠী হোক কিংবা বাঙালি পরিবার, তাদের কষ্ট কি আদৌ কেউ দেখে? এই কষ্টের মাঝেই আসছে জাতীয় নির্বাচন। চায়ের দোকান, নৌকার ঘাট আর কাপ্তাইয়ের বুকে ভোট শুধু ব্যালট নয়, ভোট মানে বাঁচার আশা, ভোট মানে ভবিষ্যতের নিশ্চয়তা। এটা তো একের দেশ না, আমাদের মাতৃভূমি। শান্তিতে বাস করতে পারি এরকম আমি প্রাপ্তি খুঁজছি। সমতলে এবং পাহাড়ে সমানতালে আমাদের যে সুনাগরিকের যে সুবিধাগুলো সেগুলো যেন আমরা পাই। এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ধরনের সাহসী বলিষ্ঠ নেতৃত্বই আমরা চাই। আসন্ন নির্বাচনে এরই মধ্যে রাঙামাটিতে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্যসেবাকে দুর্গম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। শিক্ষা, স্বাস্থ্য, এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে করা যায়, বেকার সমস্যা, শিক্ষা উন্নয়ন, এগুলো বেসিক্যালি রাস্তাঘাট এগুলো তো আছে, এগুলো মেন ফ্যাক্টর আর কি। পাহাড়িরা অনেক দূরান্তে ওরা বসবাস করে, চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে ওরা পিছনে পড়ে আছে। নিজেদের ধর্মীয় অধিকার সহ নিজেদের গোষ্ঠীগত অধিকার রক্ষা করতে পারে, তাহলে সবাই শান্তিতে থাকবে। কাপ্তাই হ্রদবেষ্টিত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এই জেলার 10টি উপজেলায় সিংহভাগ চলাচলি করতে হয় এই পানিপথে। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বছরের পর বছর মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে এই জেলার মানুষ। তাদের প্রত্যাশা আগামীর নেতৃত্ব কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে। কাপ্তাই হ্রদ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে 2026 সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদেরকে অবশিষ্ট টাকা জমা দিতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে 2026-এর সরকারি ও বেসরকারি হজযাত্রীরা 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বাকি টাকা না দিলে হজে গমন অনিশ্চিত হতে পারে।